জেদ্দায় বার্সেলোনা জয়কার, রিয়াল মাদ্রিদে অন্ধকার। ম্যাকটমিনিতে আজকালও ইন্টার, এফএ কাপে হেরে ম্যানচেস্টার ইউনাইটেডের অখণ্ড বিশ্রাম। শনি রবির ফুটবলে ঘটে গেছে কত ঘটনা, সম্ভবত এর সবটাই আপনার এতক্ষণে জানা। তবুও চলুন আমরা সোমবারে কথা বলি ফুটবল পাঁচমিশালিতে যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, আর যা রিয়াল মাদ্রিদ সমর্থকেরা আর কখনো দেখতে চাইবেন না, কিন্তু বার্সেলোনা সমর্থকেরা বারবার দেখতেও চাইবেন, শুনতেও চাইবেন। সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, কোথা থেকে শুরু করতে হবে। আজকে আমরা শুরু করতে চাই অবশ্যই এল ক্লাসিকো দিয়ে, এবং এই প্রথম এবং 1 নম্বর পয়েন্টের নাম আমরা দিয়েছি রক্ষণশীল রিয়াল এবং বুর্জোয়া বার্সেলোনা। বার্সেলোনার ম্যাচের অবস্থা দেখে আপনি সেটা অনুমান করতেই পারেন। বার্সেলোনা শিরোপা উঁচিয়ে উদযাপন করেছে, রিয়াল মাদ্রিদ আরও একবার হতাশ হয়ে মাঠ ছেড়েছে। একটা এল ক্লাসিকোতে আপনি যা যা দেখতে চান তার সবটাই সম্ভবত আপনার দেখা হয়েছে। ফার্স্ট হাফে শুরু থেকেই দুই দল একে অন্যের মুখোমুখি হয়েছিল এমন এক তাড়না নিয়ে যে জিততে তাদেরকে হবেই। রাফিনিয়া প্রথমে গোল করলেন, এরপরে অ্যাডিশনাল টাইমের জন্য নাটক তখনও জমা ছিল। ভিনিসিয়াস জুনিয়র, যিনি গোল করেন না, 19 ম্যাচ ধরে একটা ফুটবলার গোল করেন না, সেই ফুটবলার গোল করলেন এমন ঢঙে, এমন ভাবে, সেটা মোটামুটি সবাইকে অবাক করে দিল। বার্সেলোনার সমর্থকেরা তখন বুঝতে পারলেন যে এই ম্যাচে বার্সেলোনা সহজভাবে জিততে যাচ্ছে না। কিন্তু তার পর মুহূর্তে লেভানডস্কির শট যখন জালে জড়ালো, তখন আবার বার্সেলোনার সমর্থকেরা ভাবলেন না, আমরা তো লিডটা পেয়ে গেছি। কিন্তু তখনও তো আরো এক পরত নাটক প্রথমার্ধ শেষের আগেই বাকি। গনজালো গার্সিয়া গোল করলেন, আর 2-2 দুর্দান্ত একটা প্রথমার্ধ দেখে আমরা শেষ করলাম এল ক্লাসিকো। সেকেন্ড হাফে প্রায় একই রকম নাটক। এখানে আপনি যা যা দেখতে চেয়েছিলেন মোটামুটি সবই বোধহয় দেখতে পেরেছেন। একটা লাল কার্ড বোধহয় বাকি ছিল, সেই লাল কার্ডটাও দেখে নিয়েছেন ফ্র্যাঙ্কি ডিয়ং, আর তার আগেই রাফিনিয়া ম্যাচটা বের করে এনেছেন। তাতে বার্সেলোনা জিতেছে সুপার কোপা দে এসপানা, আর তাতে বার্সেলোনার একচেটিয়া আধিপত্য ধীরে ধীরে বোধহয় বিস্তার হচ্ছে। শেষ এল ক্লাসিকোটা বার্সেলোনা হেরেছিল, তার মানে এই সিজনের ফার্স্ট এল ক্লাসিকো যেটা লা লিগায় হয়েছিল, সেই ম্যাচটা বার্সেলোনা 2-1 গোলের রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছিল। কিন্তু এখন এই বার্সেলোনা সবশেষ 3টা ফাইনালে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। এমন ঘটনা ইতিহাসে আপনি আর একটাও খুঁজে পাবেন না, যার ভেতরে দুটো সুপার কোপা দে এসপানা বা এই স্প্যানিশ সুপার কাপ বা কিংস কাপ যাই বলেন না কেন, সেটার ফাইনালে এই মাঝখানে একটা কোপা দেল রে আছে। সেই কোপা দেল রের ফাইনালেও 3-2 গোলে বার্সেলোনা হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে। ধীরে ধীরে রিয়াল মাদ্রিদ কি আসলে বার্সেলোনার একটা শোষণের ভেতরে পড়ছে? বার্সেলোনার এগেইনস্টে তারা যদিও এল ক্লাসিকো একটা জিতেছে মাঝখানে, কিন্তু গত কয়েকটা ম্যাচের ফল আপনি যখন দেখবেন, সেখানে একচেটিয়াভাবে হান্সি ফ্লিকের বার্সেলোনার আধিপত্য, এবং এই হান্সি ফ্লিকের দল এই মুহূর্তে টানা 10টা ম্যাচ জিতে এক অনন্য রেকর্ড তারা ছুঁয়েছে। 2016 সালে লুই এনরিকের বার্সেলোনা সবশেষ একটানা 10 ম্যাচ জিতেছিল, সেই রেকর্ডটাই এখন হান্সি ফ্লিকের দল ছুঁয়ে ফেলেছে। তাতে বার্সেলোনার আধিপত্য বোধহয় নতুন করে আরো একবার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরে আসলে কি পেল কি কিছু? তারা হয়তো পেল ভিনিসিয়াস জুনিয়রের গোলটা বা তার ওই ফর্মে ফেরাটা, কিন্তু এই বাদে আসলে সাবি আলোনসো এই ম্যাচ থেকে তেমন কিছু নিয়ে যেতে পারলেন না। আপনি একটা এল ক্লাসিকোতে আরো যা যা দেখতে চান তার সবই আপনি পেয়েছেন। মানে ম্যাচের ফলটা এক পাশে সরিয়ে রাখুন, তাই না? সেই ম্যাচ নিয়ে আপনি অ্যানালিসিস যত খুশি তত করতে পারেন, কিন্তু এই ম্যাচের অ্যানালিসিস করে আসলে কি লাভ আছে? মানে কোনো ট্যাকটিক্যাল অ্যানালিসিসে এই ম্যাচের ফল আপনি আসলে বের করতে পারবেন না, কারণ যখন দুই দল একে অন্যের মুখোমুখি হয় আর দলের নাম হয় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা, সেখানে ট্যাকটিক্সের মার প্যাচাচ্ছে আপনি আসলে কত বেশি চাইছেন ম্যাচটা জিততে, আপনার ভেতরে কতখানি কোয়ালিটি আছে, তা বোধহয় অনেক বেশি নির্ভর করে। এই ম্যাচের কিছু খণ্ডচিত্র আপনার বোধহয় নজর কেড়েছে। যখন কিলিয়ান এমবাপে রানার্স আপের মেডেলটা নিয়েছেন, মানে এমবাপে তো আর শুরু থেকে নামতে পারেন নাই, তিনি শেষের দিকে নেমেছিলেন। রিয়াল মাদ্রিদের একটা সাবস্টিটিউশনও কাজে দেয় নাই, মানে একটা সাবস্টিটিউট ফুটবলারও এই ম্যাচে কোনো রকম কোনো ইম্প্যাক্ট রাখতে পারেন নাই। বার্সেলোনার ব্যাপারটা পুরোপুরি ভিন্ন, এখানেও বোধহয় একটা পার্থক্য আছে। যাই হোক, এমবাপের গলায় যখন ওই রানার্স আপের মেডেলটা পড়লো, তখন তিনি জানালেন, বাকি টিমমেটদেরকে একরকম একটা জেস্চার করলেন যে আমি এখন চলে যাচ্ছি, তোমরাও আর বার্সেলোনার জন্য অপেক্ষা করো না, বার্সেলোনাকে তালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই নিয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা তিনিও আবার একটা মন্তব্য করেছেন, একটা বক্তব্য দিয়েছেন যে যে দলটা চ্যাম্পিয়ন হয় তাদেরকে সবসময় সম্মান জানানো উচিত। এই সব হাবিজাবি, মানে এল ক্লাসিকো মাঠের বাইরে যত রকম রাজনীতি, অপরাজনীতি, যত রকম কথাবার্তা, যা কিছু হওয়া সম্ভব তার সবকিছুই এই ম্যাচটায় ঘটেছে।
আবার এই ম্যাচে অন্যরকম ঘটনাও ঘটেছে। রোনাল্ড আরাউহো ম্যাচের শেষ দিকে যখন মাঠে নামলেন, মানে ফ্র্যাঙ্কি ডিয়ং যখন রেড কার্ড দেখলেন, তারপরে 10 জনের দলে বার্সেলোনা পরিণত হলো এবং হান্সি ফ্লিক চিন্তা করলেন যে আমার এখন একজন এক্সট্রা ডিফেন্ডার নামানো প্রয়োজন। তিনি মাঠে নেমে শেষ পর্যন্ত ম্যাচটা জিতেই বার্সেলোনাকে শেষ করিয়েছেন। সেই ম্যাচে যখন রোনাল্ড আরাউহো ওই মাঠে ছিলেন, তখন ভিনিসিয়াস জুনিয়র এবং দানি কারভাহাল এই রোনাল্ড আরাউহোর কাছে গিয়ে আবার জানতে চেয়েছেন তার মানসিক অবস্থা কেমন আছে। এটা মার্কা রিপোর্ট করছে। মানে সব রকম ব্যাপার এখানে উপস্থিত। একে তো সৌহার্দ্যপূর্ণ অবস্থা আছে, সেখানে আবার একে অন্যের বিপক্ষে কটাক্ষও আছে। এই হচ্ছে এল ক্লাসিকোর মজা। এত সব কথাবার্তার ভেতরে কোনো গোলকিপারকে নিয়ে যদি আমরা কথা না বলি, তবুও বোধহয় একটু অন্যায় হয়ে যাবে। ওই যে বলছিলাম যে ট্যাকটিক্যালি এই ম্যাচের অ্যানালিসিস করা সম্ভব নয়, কারণ ম্যাচের শেষ 5 মিনিটে যে দুটো সুযোগ রিয়াল মাদ্রিদের কাছে এসেছিল, একটা ক্যারেরাস আর একটা আসেনসিও, একজন মারলেন সরাসরি গার্সিয়ার হাতে, আর একজন হেড করলেন, সেটাও গেল গার্সিয়ার হাতে। মানে দুই জায়গাতেই গোলকিপার নিজের জায়গা থেকে খুব বেশি নড়ার প্রয়োজন পড়ে নাই তার, এবং দুটো শটই তার কাছে এসে জমা পড়েছে। এই জায়গায় গল্পটা অন্যরকম হলে ম্যাচটা হয়তো টাই ব্রেকারেও যেতে পারতো। এতখানি টাইট শেষ পর্যন্ত ম্যাচটা হয়েছে, কিন্তু বার্সেলোনার ডমিনেশন এই ম্যাচে ছিল পুরোপুরি পরিষ্কার। এই কারণে আমরা বলছি বার্সেলোনা, বুর্জোয়া আর রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে ছাড়া ম্যাচটা শুরুই করেছিল রক্ষণশীলভাবে। রাদার তারা ফার্স্ট হাফের শেষ দিকে যে একটু ভালো করেছিল, সেটার ক্রেডিটটা বোধহয় এখন শাবি আলোনসো নিতে চাইবেন। এবং রিয়াল মাদ্রিদের দিক থেকে আপনি যদি এই ম্যাচটা বিশ্লেষণ করেন, তাহলে শাবি আলোনসোর কথাটাকেও কিছুটা বোধহয় গ্রাহ্য করতে হবে, যেটা বার্সেলোনা সমর্থকেরা একটু ট্রলের মতো করে নিতে পারেন, যে এই টুর্নামেন্টটার অত বেশি দাম নাই, বা যে টুর্নামেন্টগুলো তারা খেলেন তার ভেতরে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হচ্ছে এই সুপার কোপা দে এসপানা। এইভাবে তিনি প্লেয়ারদেরকে সান্ত্বনা দিতে পারেন। কিন্তু বার্সেলোনা এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে ডুবিয়ে এটুকু অন্তত পক্ষে প্রমাণ করেছে এইবারও স্প্যানিশ লা লিগার হট ফেভারিট দলটার নাম বার্সেলোনাই। এবং এই বার্সেলোনার যে পরিবর্তন হয়ে যাওয়া, তাদের যত বদল, এই বদলের পেছনে অবদান আছে কার? এটাই আমাদের নাম্বার 2 লা প্রোটাগনিস্তা বা দ্য প্রোটাগনিস্ট। কে এই প্রোটাগনিস্ট? এই প্লেয়ারের নাম রাফিনিয়া। আপনাকে এবার একটু অক্টোবরে নিয়ে যাই। অক্টোবরে যে এল ক্লাসিকোটা হলো, সেটা রিয়াল মাদ্রিদ যে 2-1 গোলে জিতলো, সেই ম্যাচে বার্সেলোনার বেশ কয়েকজন ফুটবলার খেলতে পারেন নাই ইনজুরির কারণে। ওয়ান গার্সিয়াও তাদের ভেতরে একজন ছিলেন, আর একজন ছিলেন রাফিনিয়া। যে রাফিনিয়া জোড়া গোল করলেন এই ফাইনালের নায়ক, সেই রাফিনিয়া এমনভাবেই ম্যাচটা বার্সেলোনাকে জেতালেন যে পার্থক্য ওই একই থাকলো। রিয়াল মাদ্রিদের গোল 2-2 আছে, কিন্তু বার্সেলোনার গোল দুটো যোগ হয়ে 3-2 বার্সেলোনা জিতলো। আর রাফিনিয়াকে নিয়েই তাই সবাই এখন কথা বলছেন। মার্কা যেমন বলছে যে আরব শেখ হচ্ছেন এই রাফিনিয়া, তারা সেভাবেই প্রচ্ছদ করেছে, তাদের শিরোনামও আজ সেটা। তারা বলছে রাফিনিয়ার সুপার কোপা। শুধুমাত্র বার্সেলোনার নয়, এই ম্যাচটার পুরোটা জুড়ে ছিল সম্ভবত রাফিনিয়া। এবং ম্যাচ শেষে যখন ওই ডাগ আউটের সামনে রাফিনিয়া পড়েছিলেন, তখন একটা দৃশ্য নিশ্চয়ই আপনার চোখ এড়িয়ে যায়নি। বার্সেলোনা তাদের সোশ্যাল হ্যান্ডেল থেকেও এই ভিডিওটা পোস্ট করেছে। রাফিনিয়া ম্যাচের শেষ দিকে আবেগে বসে পড়েছেন, আর হান্সি ফ্লিক তার কাছে এসে তাকে জড়িয়ে ধরেছেন। চলুন আমরা একটু পেছন ফিরে যাই। আলাভেসের সঙ্গে একটা ম্যাচে, লা লিগার ম্যাচে, যার আগে হান্সি ফ্লিকের দল চেলসির কাছে 3-0 গোলে হেরেছিল। এরপরে হান্সি ফ্লিককে গিয়ে জড়িয়ে ধরেছিলেন রাফিনিয়া, কারণ হান্সি ফ্লিক তখন ছিলেন বিমর্ষ। ওই আলাভেসের বিপক্ষে ম্যাচটা বার্সেলোনা জিতেছিল, কিন্তু খুব কনভিন্সিংলি তারা পারফর্ম করতে পারে নাই। রাফিনিয়া আর হান্সি ফ্লিকের একটা আলাদা ব্যক্তিগত সম্পর্ক বোধহয় আছে, যে সম্পর্কটা বার্সেলোনাকে সাহায্য করে। আর ট্যাকটিক্যালি যদি আপনি পরিকল্পনা করেন আর চিন্তা করেন, তাহলে হান্সি ফ্লিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিসটার নাম সম্ভবত রাফিনিয়া। অথচ এই রাফিনিয়ার জায়গা হয় না ব্যালন ডি'রে, এই রাফিনিয়ার জায়গা হয় না ফিফার দ্য বেস্টের বেস্ট 11-এও। পেদ্রি তাই ম্যাচ শেষে তাকে নিয়েই কথা বলছেন মানুষ আসলে ব্যাপারটা নিয়ে কথাই বলে না যে রাফিনিয়া আসলে কত দুর্দান্ত একটা মৌসুম পার করেছে আমাদের জন্য। অবশ্য সে সব সময় স্টার কেন হবেন শুধুমাত্র? যদি আমি সুপারস্টার বলি তাহলে কি ভুল করা হবে? এই রাফিনিয়া, যিনি বার্সেলোনা থেকে প্রায় চলেই যাচ্ছিলেন, হান্সি ফ্লিক এসে তাকে ধরে রাখলেন, আর হান্সি ফ্লিককে তিনি দিনের পর দিন এমনভাবে দিয়ে যাচ্ছেন, একের পর এক গোল, অ্যাসিস্ট বা পারফরমেন্স দিয়ে, সেটা হান্সি ফ্লিককে বরং কিছুটা বোধহয় রিনিও করে যাচ্ছে। এই রাফিনিয়ার যখন তার ইনজুরি ছিল, মানে
এই সিজনের একটা অংশে তো তিনি ইনজুর্ড ছিলেন, সেপ্টেম্বরের পরে প্রায় 2 মাস তার খেলাই হয় নাই ইনজুরির কারণে। ওই সময়েই বার্সেলোনা ডোবা শুরু করলো, ওই সময় বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কাছে হারলো, চ্যাম্পিয়ন্স লিগে হারলো। ওই সময় বার্সা যে ম্যাচগুলো খেলেছে তার 3-4টা ম্যাচই বার্সা হেরে বসেছে এবং লা লিগা টাইটেল রেস থেকে অনেকটুকু দূরেও তারা সরে গিয়েছিল। এখন যে লা লিগায় সবার ওপরে রাফিনিয়ার দল বার্সেলোনা, তার পেছনে রাফিনিয়ার অবদানই সবচেয়ে বেশি। ওই যে এল ক্লাসিকোতে হার, তারপরে গিয়ে চেলসির কাছেও হার, এরপর থেকে এই হচ্ছে রাফিনিয়ার পারফরমেন্স। অ্যাথলেটিক বিলবাও থেকে আমরা শুরু করেছি, মানে তিনি যে ইনজুর্ড হলেন সেপ্টেম্বর মাসে, অক্টোবরে খেলা হয় নাই, নভেম্বরের 22 তারিখে তিনি ফিরেছেন। অ্যাথলেটিক বিলবাওর সঙ্গে তিনি খেলেছিলেন 9 মিনিট, যে ম্যাচে তার আসলে তেমন কিছু পাওয়া হয় নাই। এরপরে চেলসির সঙ্গেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিনি নেমেছিলেন বদলি হিসেবে, কারণ তিনি পুরোপুরি ফিট তখনও ছিলেন না। 28 মিনিটের ভেতরে তারও আসলে তেমন কিছু করার ছিল না, কারণ ততক্ষণে আসলে রোনাল্ডো আরাউজো রেড কার্ড দেখে মাঠ ছেড়ে বসেছেন। এরপরে আলাভেসের সঙ্গে সেই ম্যাচ, যে ম্যাচে তিনি 60 মিনিট ধরে খেললেন, তার গোলও সেখানে ছিল। অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল বেতিস, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, মাঝখানে বেতিসের সঙ্গে ম্যাচটায় তিনি আনইউজ সাব হিসেবে ছিলেন। ওসাসুনা, গুয়াদালাহারার সঙ্গে তার খেলা হয় না, স্কোয়াডে ছিলেন না, ওটা কোপা দেল রের ম্যাচ ছিল। ভিয়ারিয়াল, এসপানিওল, অ্যাথলেটিক বিলবাও আর রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের এই 2 ম্যাচে তো তিনি গোলই করলেন 4টা। মানে এই টুর্নামেন্টের এমভিপিও হলেন সেই রাফিনিয়াই। এরপরে রাফিনিয়াকে নিয়ে আলাদা করে কথা না বলে আর কোনো উপায় কি আসলে থাকে? আপনি বলতে পারেন বার্সেলোনার এই গার্সিয়ারা ফেরার পরে, ওলমোরা ফেরার পরে, ইনজুর্ড ফুটবলাররা ফেরার পরে বার্সেলোনা স্বরূপে ফিরেছে। হ্যাঁ সত্যি, কিন্তু এই ফেরাদের ভেতরে সবচেয়ে বেশি আলো কাটবেন স্বাভাবিকভাবেই রাফিনিয়া। সেটা শুধুমাত্র মুখের কথায় নয়, আমাদেরকে ডেটাও তো আসলে তাই বলছে। পরিবর্তনটা তাহলে এই জায়গাতেই, রাফিনিয়া থাকা আর না থাকার ভেতরে বার্সেলোনার আকাশ আর পাতালের ফারাক। এই কারণেই এই ফাইনালের দ্য প্রোটাগনিস্ট ছিলেন ওই একজনই, রাফিনিয়া দ্য গ্রেট। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 3-তে, সেরি আতে, যেখানে ওই এল ক্লাসিকো যখন চলে তার 45 মিনিট পরে শুরু হয়েছিল ইন্টার মিলান আর নাপোলির ম্যাচটা, যে ম্যাচটা শেষ পর্যন্ত হয়তো এল ক্লাসিকোর মতো অত বেশি শিরোনাম কাড়ে নাই, কিন্তু কোনো অংশে ওই ম্যাচটাও কম হয় নাই। কিন্তু এই ম্যাচ থেকে আমরা জয়ী কোনো দল খুঁজে পাই নাই, কিন্তু এখানেও আমরা একজন প্রোটাগনিস্টকে পেয়েছি, যিনি স্কট ম্যাকটমিনে। যে ম্যাকটমিনের জোড়া গোল ইন্টার মিলানকে জিততে দেয় নাই, নাপোলিকে পাইয়ে দিয়েছে মহামূল্যবান 1 পয়েন্ট। হার এড়ানোটা সেরিয়া টাইটেল রেসে টিকে থাকার জন্য নাপোলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অথচ এই নাপোলিতে ছিলেন না এক গাদা গুরুত্বপূর্ণ ফুটবলার। স্কট ম্যাকটমিনে ম্যাচে সেটাই মনে করিয়ে দিচ্ছেন, না আছে আঙ্গিসা, না লুকাকু, না গিলমোর, না ডি ব্রুইনা, বারাহমানি, নেরেসো ইনজুর্ড। এটা অনেকটা ইন্টার মিলানের লাউতারো, তুরাম, বারেল্লা বা চালানোলু না থাকার মতো। তারপরও স্কট ম্যাকটমিনেরা জিতেছেন, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এই ম্যাকটমিনেই ইন্টার মিলানের সবচেয়ে বড় গোল থ্রেট ছিল, অথচ তাকেই তারা আটকাতে পারেনি, একবার নয় 2 বার। আর ইন্টার মিলান ঘুরে ফিরে বড় ম্যাচগুলোতে জয়ে না পাওয়ার বৃত্তেই ঘুরছে। তাতে সেরিয়া টাইটেল রেসটা অবশ্য জমে আছে, যেটা হয়তো নিউট্রাল সমর্থকদের জন্য ভালো খবর। ইন্টার মিলান সবার ওপরে অবস্থান করছে 43 পয়েন্ট নিয়ে। এইসি মিলান এই সপ্তাহে পয়েন্ট খুঁজেছে ফিওরেন্তিনার সঙ্গে ড্র করে, তাতে এইখানে ব্যবধান যেমন ছিল তেমনই আছে। আর নাপোলি তারাও 4 পয়েন্টে পিছিয়ে আছে। এই সপ্তাহে রোমা জিতেছে ঠিকই, আর ইউভেন্টাস তারা চাইলে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমাতে পারে। আজ রাতেই, মানে সোমবার রাতেই তাদের ম্যাচ রয়েছে। কিন্তু আমরা একটু ওই ম্যাচেই থাকতে চাই, যে এই যে ইন্টার মিলান বিগ ম্যাচ জিততে পারছে না, তার কারণটা আসলে কি? শূন্য মানে 2025-26 থেকে আপনি যদি হিসাব করেন, এখন পর্যন্ত 13 ম্যাচে তারা নাপোলি, মিলান, ইউভেন্টাস, নাপোলি, মিলান, ইউভেন্টাস মানে টপ টিমগুলো যারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকে, তারা একটা দলের বিপক্ষেও একটা জয় পায় নাই। এটা ইন্টার মিলানের জন্য, ক্রিশ্চিয়ান কিভুর জন্য শঙ্কার, যে এই দলের সঙ্গে যদি আপনি জিততে না পারেন, তাহলে সেরিয়া টাইটেল রেসে আপনি কি একটু পিছিয়ে পড়তে পারেন। যদিও তাদের এখন একটা হেলদি লিড আছে, কিন্তু ইন্টারের জন্য এই ব্যাপারটা তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে হয়তো সাহায্য করবে না। এবং এর পেছনে কারণ কি? লাউতারো মার্তিনেজের বিগ টিমের এগেইনস্টে গোল করতে না পারা টপ 10 টিম এবং বটম 10 টিম, অর্থাৎ সেরি আর পয়েন্ট টেবিলের প্রথম 10 দল আর পয়েন্ট টেবিলের পরের 10 দলের এগেইনস্টে লাউতারো মার্তিনেজের পারফরমেন্সের একটা বিস্তর ফারাক একেবারে স্পষ্ট।
যে 10 ম্যাচ তিনি টপ 10 টিমের এগেইনস্টে খেলেছেন, তার ভেতরে তিনি গোল করেছেন মোটে 4টা। মানে টপ 10 বলতে এর ভেতরে অনেকেই আছে, আর বটম 10 মানে হচ্ছে শেষের 10টা, তো সেখানে তিনি গোল করেছেন সেইভাবে 6টা। আবার চান্সেস ক্রিয়েশনের দিক থেকে স্ট্রেইট ডাবল 8 আর 16। আর এটাকে যদি আমরা একটু ভেঙে দেখাই তাহলে সেখানে আবার অনেকগুলো গোল্লা, মানে গোল্লা মানে নাপোলি, মিলান, ইউভেন্টাস, রোমা, এই দলগুলোর এগেইনস্টে না আছে গোল, না আছে অ্যাসিস্ট। আবার নাপোলির এগেইনস্টে সবশেষ 7 ম্যাচে মোটে একটা অ্যাসিস্ট বাদে লাউতারো মার্তিনেজের আর কিছু নাই। এটা দেখে আবার ভাববেন না যে মার্তিনেজ নিজে ফর্মে নাই, কারণ তিনি দুর্দান্ত ফর্মে থেকে এই ম্যাচটা খেলতে গিয়েছিলেন, যেখানে ইন্টার মিলান জিতলে পরে তাদের স্কুদেতো রেসে তারা ঢের এগিয়ে যেত এবং তাদের ডিরেক্ট রাইভাল নাপোলির তুলনায় 7 পয়েন্টের একটা হেলদি লিড তাদের হতে পারত। আর এসি মিলান যেহেতু পয়েন্ট খুঁজেছে, সেখানে আরও বড় অ্যাডভান্টেজ তারাও পেতে পারতো, মানে 5 পয়েন্টের, যেটা হয়নি। তার পেছনে এখন যদি লোকে কথা বলেন তাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক লাউতারো মার্তিনেজের বিগ ম্যাচের ফর্ম নিয়ে, সেটা অনেকে বলতেই পারেন, কিন্তু অ্যাজ এ টিম এই ইন্টার মিলানও বিগ টিমের এগেনস্টে মোটামুটি নিয়মিতভাবে ধরা খাচ্ছে। এটাকে আপনি যদি আবার এই সিজনে একটু বাড়িয়ে নিতে পারেন আতলেতিকো মাদ্রিদ বা লিভারপুলের এগেনস্টে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো, সেখানেও আপনি 0-0 পাবেন, না আছে গোল, না আছে অ্যাসিস্ট। পয়েন্ট নাম্বার 4, ম্যাজিক অফ দ্য কাপ। এফএ কাপ ছিল এই সপ্তাহে, প্রিমিয়ার লিগ তো এই সপ্তাহে ছিল না, এবং এই এফএ কাপ ম্যাজিক আসলেই দেখিয়েছে। মানে বলা হয় না যে ম্যাজিক অফ দ্য কাপ, সেটা তো এই এফএ কাপকে ঘিরেই বলা হয়। পৃথিবীর সবচেয়ে পুরনো টুর্নামেন্ট এবং একই সঙ্গে সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টও, এবং সেই জায়গায় অঘটনের পসরা যেন সাজিয়ে বসেছিল এইবারের এফএ কাপের 3rd রাউন্ড, যেখানে ম্যাকলসফিল্ড নামে একটা দল, মানে আসলেই একটা অখ্যাত দল, মানে অখ্যাত মানে তাদেরকে নিয়ে কথা বলার কোনো রকম কোনো প্রয়োজন আমরা অনুভবই করতাম না যদি না তারা ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে না দিত। মানে ক্রিস্টাল প্যালেস হচ্ছে গতবারের এই এফএ কাপ চ্যাম্পিয়ন, মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সরা, যারা তাদের ক্লাবের 119 বছরের ইতিহাসে একবার এটা শিরোপা জিতেছে, সেটার নাম এফএ কাপ। তার চ্যাম্পিয়ন হয়েছে এই মে মাসে চ্যাম্পিয়ন হয়ে জানুয়ারি মাসে নতুন করে যখন আবার সেই টুর্নামেন্ট তাদের শুরু হলো, সেই এফএ কাপে তারা গেল ওই মাঠে খেলতে। সেই মাঠে গিয়ে তারা 2-1 গোলে হেরে এলো, এবং এই হচ্ছে নন লিগ ম্যাকলসফিল্ডের ইতিহাস গাথা। মানে এমনই এক ছবি যেখানে দেখাই যাচ্ছে যে নায়ক আসলে একজন, তাকে ঘিরে গোটা সমর্থকদের ওই রকম উদযাপন। এই দলটাকে নিয়ে স্বাভাবিকভাবেই সমর্থকেরা বা ওই শহরের লোকেরা প্রচণ্ডভাবে গর্বিত হবেন। এখন এই টুর্নামেন্টের একটা মজা আছে, মজা হচ্ছে যে নন লিগ ব্যাপারটা কি। ইংলিশ ফুটবল পিরামিড আমরা এর আগে বহুবার 5 মিশালিতেও দেখিয়েছি, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ, লিগ 1, লিগ 2, এরপরে গিয়ে আধা পেশাদার, এরপরে নন প্রফেশনাল, একেবারেই অপেশাদার, গ্রাসরুট, মানে অনেকগুলো লেভেল আছে ইংল্যান্ডের। এফএ কাপ হচ্ছে এমন টুর্নামেন্ট যেখানে সবাই খেলে, মানে ওই শুরুতে থাকা আর্সেনাল, ম্যানচেস্টার সিটিও খেলে, আবার একেবারে তলায় থাকা দলগুলো সেখানে অংশ নেয় আরও নিচের রাউন্ড থেকে। এইরকম একটা টুর্নামেন্ট যদি বাংলাদেশে করা যায়, কথার কথা লেটসে, তাহলে ব্যাপারটা কি আসলে মন্দ হয়? তাহলে কি আমরা সারা দেশে ফুটবলটাকে জমিয়ে দিতে পারি না? বাংলাদেশের ফুটবল সেই পিরামিডটা কই? আমরা কি জানি সেই পিরামিডের এক্সিস্টেন্স আছে কিনা? সেই পিরামিডটা আসলেই কাজ করছে কিনা? এই যে ম্যাকলফিল্ডের কথা আমরা বলছি, সেই পিচটা, মানে তাদের যে ঘরের মাঠ, সেই মাঠটা ন্যাচারাল গ্রাসের নয়, সেটা সিনথেটিক টার্ফের। এইটা যেমন একটা ঝামেলার, মানে ক্রিস্টাল প্যালেস তো ন্যাচারাল গ্রাসে খেলে অভ্যস্ত, তারা বিশ্বমানের পিচে খেলে অভ্যস্ত, তো তাদের মাঠে গিয়ে তাদের যখন খেলতে হয় ম্যাকলফিল্ডের মাঠে গিয়ে, সেখানে তারা স্বাভাবিকভাবে পারবে না। এইটাই আসলে বাংলাদেশের ফুটবলের সম্ভবত দরকার। ধরুন কথার কথা বসুন্ধরা কিংস অথবা মোহামেডান অথবা আবাহনী, তারা যাবে কথার কথা সিলেটের একটা টুর্নামেন্টে আখাউড়ায়, ওই মাঠেই তাকে খেলতে হবে, এবং দরকার হলে তার যদি ইনজুরির ভয় থাকে সে সেকেন্ড টিম না হবে, বা তাকে ওইভাবে করে মানিয়ে নিতে হবে, সেইখানে তাকে জিতে আসতে হবে, জিতে গেলে তিনি ফেডারেশন কাপ খেলবেন। মানে এইরকম একটা সিস্টেম আমি জানি না বাংলাদেশের ফুটবল সম্ভব কিনা। 5 মিশালিতে ফ্লোর পেয়েছি তাই একটু বলে দিলাম। একই রকম ঘটনা ঘটেছে রেক্সামের জন্য। রেক্সাম তারা হারিয়ে দিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে, যদিও রেক্সামের অবস্থান বেশ ভালো চ্যাম্পিয়নশিপে, এই কারণে এটা নিয়ে এত আড়ম্বর অত নাই যতটা আছে ম্যাকলসফিল্ডকে ঘিরে। আর এর মধ্যে এফএ কাপ থেকে বাদ পড়েছে দ্য গ্রেট ম্যানচেস্টার ইউনাইটেড, এবং ম্যানচেস্টার ইউনাইটেড বাদ পড়েছে এফএ কাপের 3rd রাউন্ড থেকে, মানে এফএ কাপের 1st রাউন্ড ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যেটা, সেখান থেকে তারা বাদ পড়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হেরে। এবং এই সিজনে ইউনাইটেড কয়টা ম্যাচ খেলবে জানেন? সব মিলে ইউনাইটেড ম্যাচ খেলবে 40টা। মানে 40টা কি করে? 40টা মানে হচ্ছে লিগে তো আপনি 38 ম্যাচ খেলেনি, এই 38 ম্যাচ আপনি লিগ কাপে একটা ম্যাচ খেলেছেন, এফএ কাপে একটা ম্যাচ খেলেছেন, সব মিলে হলো 40টা ম্যাচ। এই যে
একটা সিজনে সবচেয়ে কম ম্যাচ খেলার একটা নতুন রেকর্ড ম্যানচেস্টার ইউনাইটেড গড়েছে 1913 সালের পর এই প্রথমবার। আর 44 বছর পর তারা লিগ কাপ এবং FA কাপ থেকে জানুয়ারির মধ্যেই পকেটবন্দি, মানে দোকানপাট বন্ধ করে দিয়ে তারা শেষ করে গেছে। তারা তো ইউরোপে নাই, তারা নাই FA কাপে, নাই তারা লিগ কাপে তারা হেরেছিল গ্রিমসবি টাউনের কাছে, সেই তুলনায় অবশ্য ব্রাইটনের কাছে হারটা সম্মানের। ইউনাইটেড আসলে কোন পথে যাচ্ছে আর কোন দিকে যাচ্ছে এটা আসলেই চিন্তার এক বিষয়। এখনো তারা পার্মানেন্ট ম্যানেজার খুঁজে বের করতে পারে নাই। এই সপ্তাহের আরও একবার ফ্লপ টিমটার নাম ম্যানচেস্টার ইউনাইটেড। এবার যে আমরা পয়েন্ট নাম্বার 5-এ বায়ার্ন মিউনিখকে নিয়ে, কিন্তু এটার নাম দিয়েছে আসলে আমরা অ্যাডমিন অফ দ্য উইক, মানে সোশ্যাল মিডিয়ায় যার অ্যাক্টিভিটিস আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মানে বায়ার্ন মিউনিখ জিতেছে মানে 8-1 গোলে জিতেছে। কাকে হারিয়েছে? ভলসবুর্গকে হারিয়েছে 8-1। শুনলে মনে হবে এত এক পেশে ম্যাচ, অথচ এই ম্যাচে একটা সময় 1-1 সমতা ছিল। মানে ভলসবুর্গ তারা একটা গোল শোধ করেছিল, তখন ভলসবার্গের যে অ্যাডমিন তিনি পাগল হয়ে গেছেন। তিনি তার টুইটারে, অথবা টুইটার তখন নাই, এক্স আর কি, এক্সের তার ওই আপডেটগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। কিন্তু এই ম্যাচটা মানে বায়ার্ন আর ভলসবুর্গের ম্যাচ ঐতিহাসিকভাবেই প্রচণ্ডভাবে একপেশে হয়। মানে ভলসবুর্গ মানে বায়ার্ন মিউনিখকে হারাতেই পারে না, আর বায়ার্ন মিউনিখ তাদেরকে যখন হারায় তখন খুব নাকানি চুবানি খাইয়ে হারায়। মানে 6-1, 7-1, 8-1 হাবি যাবে এরকম কিছুটা হয়। ফার্স্ট হাফের ওই 1-1 থেকে, মানে সেকেন্ড হাফ 2-1 ছিল, তারপরে ওই ম্যাচটা যখন 8-1 শেষ হয় তখন আপনি নিশ্চয়ই অবাক হবেন। যারা লাইভ স্কোরে খবর রাখেন তারা আরও বেশি অবাক হবেন। মানে হয়তো খেলাটা আপনি দেখার সুযোগ হয় নাই, কিন্তু আপনি স্কোর আপডেট দেখছিলেন, দেখলেন যে 1-1, ভাবলেন ভালো ম্যাচ হচ্ছে, 2-1, 8-1। এই 8-1-এর ভেতরে গোল একটা করেছেন হ্যারি কেইন, মানে অনেকটা এর্লিং হল্যান্ডের মতো অবস্থা। ম্যানচেস্টার সিটি জিতেছে 10-1 গোলে, সেই 10-1-এর ভেতরে গোল একটা আছে মোটে এর্লিং, মানে হল্যান্ডের গাই নাই, দুঃখিত, হল্যান্ডের গোলই নাই। হ্যারি কেইনের তবু একটা আছে, হল্যান্ডের নাই। এই অবিশ্বাস্য কিছু ঘটনা এই সপ্তাহে ঘটেছে। যাই হোক, যেখানে ছিলাম বায়ার্ন মিউনিখ এবং ভলসবুর্গ, সেই ম্যাচে যখন 8-1 হচ্ছে, মানে স্কোর লাইন 7-1 হয়, 6-1 হয় বা 8-1 হচ্ছে, আর ভলসবুর্গের অ্যাডমিন একটার পর একটা পোস্ট করে যাচ্ছেন। তার মধ্যে তিনি একটা পোস্ট করলেন যে মেন ইন ব্ল্যাক যারা দেখেছেন, যেখানে উইল স্মিথ একটা ডান্ডি নিয়ে বসে থাকেন, যেটাতে লাইট জ্বালালে সবাই সব কিছু ভুলে যায়, এরকম একটা মানে জিআইএফ বা গিফ যাই বলেন না কেন, সেইটা তিনি পোস্ট করে তিনি আসলে আনন্দ খুঁজছিলেন যে কোনোভাবে যদি এটা সামাল দিয়ে দেওয়া যায়। আপনারা জানেন এমনিতেই যে জার্মান অ্যাডমিনগুলো এমনিতেই খুব ব্রুটাল হয়, এবং তারা যে এই ধরনের 8-1, 5-1, 7-1 এগুলোকেও সেলিব্রেট করতে পারে, সেটা আমরা তার কাছ থেকে এইবার শিখলাম। আর বুন্দেসলিগার পয়েন্ট টেবিল আগের মতোই আছে, কোনো তফাৎ সেখানে নাই। বরুসিয়া ডর্টমুন্ড 2 নম্বরেই আছে, কিন্তু অ্যাডমিন অফ দ্য উইক ভলসবুর্গ, যাকে আমরা এই টপ 5-এ খুঁজে পাচ্ছি না। এই সপ্তাহে এই ছিল আমার 5 মিশালি। কেমন জানি একটু অন্যরকম হলো, তাই না? জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলা আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.